নমস্কার, আমি এসডি স্যার এবং আমাদের সাথে আছে আজকে আমাদের নির্মল স্যার। এবং নির্মল স্যার চলে এসেছে আমাদের কল্যাণী ব্রাঞ্চে। আজকে ইন্টারভিউ পর্ব রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। সেই ইন্টারভিউ পর্বের ক্লাস চলছে এবং এরপরে আমরা ইন্টারভিউ পর্বে যাব। কিন্তু তার আগে যে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে চারটি সমস্যা নিয়ে আমরা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আমরা আলোচনা করব মেয়েদের হাইট 157 সেমি করার জন্য, আলোচনা করব 30 থেকে 35 বছর এজ বৃদ্ধি নিয়ে আমাদের কি কর্মসূচি চলছে, তেমনই ভাবে আলোচনা করব যে রিজেক্ট প্রবলেম, যে রিজেক্ট বা নাম্বার কমে নেওয়া নিয়ে অনেকে আরটিআই করেছে, সে আরটিআই কি অবস্থা এই মোমেন্টে সেইগুলি আমরা জানবো। এবং তার সাথে সাথেই মেয়েদের এবং ছেলেদের মাঠে যে যে ছোট ছোট সমস্যাগুলো হয়েছে সেই বিষয়গুলোতেও আমরা আলোকপাত করব। এবং তার সাথে সাথে সামনে চলে আসছে ইন্টারভিউ, সেটারও কি করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করবো। সুতরাং ভিডিওটি একটু না কেটে আপনারা কিন্তু দেখতে থাকুন। তো প্রথমে একটু নির্মল স্যারকে বলবো আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। আমাদের বলার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। একটু বলো প্রথমেই আমাদের যে সমস্যার কথা ছেলে মেয়েরা বলছে যে রিজেক্ট হয়ে গেছিল খাতা অনেক সময়, তাই তো? হ্যাঁ। তারপরে আমরা যে কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং তুমি নিজেও গেছিলে একদম পিআরবিতে, স্যারের সাথে আলোচনা করেছিলে এবং আলোচনা করার পরে আমাদেরকে আরটিআই এর সাজেশন আমাদের উঠে আসে এবং সেই অনুযায়ী আমরা আরটিআই করি অনেক। সেখানে বেশ কিছু আরটিআই রিপ্লাই আসা শুরু হয়েছে। বাংলা জানতে চাই যে কিরকম রিপ্লাই আসছে, যেহেতু তুমি সামনে থেকে লড়ছো ব্যাপারটা। দেখো, মেন কথা তোমাদের হয়ে আমিও গিয়েছি, স্যারও গিয়েছিল। তো যাওয়ার পর আমরা শুধু ওই অফিসের সামনে থেকে ঘুরে চলে আসিনি। আমরা ছাত্র, আমার যত প্রিয় বাঙালি ভাই বোনরা আমার সাথে গিয়েছিল, তাদের সাথে একদম পাঁচতলা যেখানে আর কি অফিস, স্যারদের সাথে অনেকক্ষণ আলোচনা করেছি। সমস্ত বিষয় তোমাদের যা যা সমস্যাগুলো ছিল সমস্ত কিছু বাদ রাখিনি, কারণ আমি চাই যে আমার একটা সিঙ্গেল বাঙালির ভাই বোনদের কোনো সমস্যা না হয়। আমাদের যে প্রধান যে মূল মন্ত্র, যে আমাদের মোটো এটাই, যে যেহেতু আমরা নেমেছি, তোমাদের যতটা পারছি, আমাদের যতটা মানে আমাদের সম্ভব, আমাদের তরফ থেকে সমস্ত তোমাদের জন্য দিয়ে দিচ্ছি আমাদের সময়টা। তার পাশাপাশি তোমরা সবাই মিলেমিশে কি করলে, তোমাদের এই সমস্যাটা জানিয়েছো আরটিআই এর মাধ্যমে, রাইট টু ইনফরমেশন। তো যাই হোক, মেন আমরা তো গিয়ে তো হামলা করতে পারি না, সেখানে একটা রুলসে আমাদের চলাটা ঠিক। সেই অনুযায়ী 29 তারিখের সবার প্রথম আমরা শুনেছি একটা ভাইয়ের কিছু অনেকেই বলছিল যে 29 তারিখে তাদের ডাক এসছে, মানে 29 তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে একদম। মানে একই সাথে আমাদের একদিকে ইন্টারভিউ পর্ব চলতে থাকবে মেন, এবং একই সাথে পিআরবি অফিসে কিন্তু টানা প্রতিদিন চলতে থাকবে আরটিআই খাতা দেখানোর কাজ। কি কি সমস্যা এসছে আরটিআই, মানে ওরা জানিয়েছে মানে আরটিআই তুমি কি কি জানো? কারো শুনছি কিছু বুঝতেই পারছে না, মানে কি ও বলবে অনেক নাম্বার পেয়েছে, 60-62 করে নাম্বার, সে বুঝতেই পারছে না কি করে সে রিজেক্ট হয়ে আছে। এর পাশাপাশি অনেকে সন্দেহ করছে আমি তো অনেক নাম্বার পেয়েছি, আমাকে নাম্বার কমিয়ে দিল কিনা, এই একটা সমস্যা। অনেক প্রচুর পরিমাণে এই সমস্যাটা, কারণ ওদিকে নাম্বার দেখাচ্ছে ও 47 পেয়েছে, ও দেখাচ্ছে 15 পয়েন্ট সামথিং। তাহলে আশ্চর্য কোনো একটা ব্যাপার, সে তো অবশ্যই জিজ্ঞাসা করবেই পিআরবিকে আমার নাম্বারটা কমলো কেন। তো এই অনেক 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 কারণ রয়েছে, তোমরা তো নিজেরাও জানো যাদের যা সমস্যা রয়েছে। আমাদের স্পেশাল একটা গ্রুপও বানিয়ে দিই তার জন্য, রিজেক্ট গ্রুপ বা একতা মঞ্চ, সমস্ত গ্রুপ আমরা দরকার পড়লে লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা সেখানে যাও, সেখানে মিলেমিশে আমরা তো একসাথে রয়েছি, কোনো রকম সমস্যা নেই। আর ভাববে কি একদমই তাই, একদমই তাই। এবং একটা ছেলের আমি সমস্যা দেখছিলাম নিজের গ্রুপে, যে সেই ছেলেটার রিপ্লাই এসছে এরকম যে তুমি নিজের খাতাটাই সই করো। তাহলে আজকে যদি নিজের খাতা ওএমআর একটা ছেলে সই না করে, তাহলে সেই খাতাটা রিসিভড হলো কি করে, তারা কি করে তাহলে ইনভিজিলেটর সই করলো, আর ইনভিজিলেটর সই ছাড়া সে খাতাটা রিসিভটি হলো কেন, সেই রিসিভ হওয়া খাতাটা চলেই বা গেল কেন যেখানে স্টুডেন্ট সই করেনি। এইরকম দুফল কি করে থেকে যাচ্ছে সিস্টেমের মধ্যে, এইগুলো কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে। আর প্রত্যেকের রেজাল্ট এলেই আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে, তার মধ্যে আদৌ কি সেটা পিআরবির সমস্যা, নাকি সেটা সিস্টেমের সমস্যা, নাকি যে রং এর, মানে অনেকে দেখবেন কোশ্চেন বুকলেট নাম্বার তান্ত্রিক বাদিক হয়ে গেছে বলছে, এই কোশ্চেন বুকলেট আদৌ কি তারা ঠিকঠাক করে দিয়েছে? মানে একটা ছেলে কোশ্চেন বুকলেট ভুল লিখবে এরকম তো হওয়ার কথা নয়। তো যাই হোক, সেটা একটা বৃহত্তর সমস্যা, সেটা আমরা আরটিআই এলে আমরা জানতে পারবো, তাই না স্যার? এই একটা মারাত্মক কথা আপনি তুলেছেন, সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথম থেকে একদম শুরু থেকে আমরা কিন্তু বলে আসছি আমরা ওএমআর চাই। যেরকম পিএসসি কি বলছে, পিএসসি খুব সুন্দর করে তুমি যেটা প্রশ্ন অ্যান্সার করেছো সেই ওএমআরটা দিয়ে দিচ্ছি, একদম কোনো রকম ঝামেলা নেই। ছেলেমেয়েরা বুঝতে, হ্যাঁ আমি এখানে ফল করেছি, আমি ভুল করেছি, আমার চলো মেনে নিতে হবে। কিন্তু এখানে কোনো বুঝতেও পারছে না। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা কোনো ছেলে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে, সে কত নাম্বার পেলো
সে বুঝতে পারছে কেউ না। বুঝতে পারছে না যে আমার এই কতটা জন্যই নিতে তো হবে। আমাদের মূল দাবি ছিল ওএমআরটা পাবলিশ করে দাও, তাই না? একদম, আমার প্রথম থেকে আপনিও সেম কথা বলছেন একদম, একদম। যে আমাদের ওয়েমারটা যদি আমাদের চলে আসে হাতে, তাহলে আমাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ। আমাদের ওয়েমার আমাদের হাতে আসছে, আমি বুঝতে পারছি আমি অত নম্বর পেয়েছি, আমার সেভাবে প্রস্তুতি নিতে হবে। একদম একদম একদম। কোন রকম দুধ কা দুধ কা পানি কা পানি, একদম কোন রকম চাপ দুধ থাকবে জল না। আলাদা হয়ে যাবে যদি আমাদের কাছে ওএমআর আসে। সুতরাং আমরা চেষ্টা করবো এবং আমরা দাবি রাখবো এটা যে কেপির পরীক্ষার সময় যাতে যখন পিলি রেজাল্ট বেরোবে যাতে সবাইকেই ওএমআর পাবলিশ করে দেয়, তাই না? একদম, একদম। আর আরো একটা কথা স্যার আপনার সাথে তুলে ধরছি, যে আপনিও বারবার একই কথা বলছেন, সেটা হচ্ছে কি আমাদের এমসিকিউ চাই, মানে এমসিকিউ না, সিবিটি এক্সাম চাই। একদম। সিবিসির এক্সাম হলে কোনো রকম চাপ থাকবে না, কোনো রকম সমস্যা থাকবে না। এই যে বিভিন্ন যে সমস্ত দুর্নীতির কেসগুলো হচ্ছে, ডাইরেক্ট মানে কম্পিউটারের মধ্যে প্রশ্ন আসবে, মাঝখানে কোনো দালালবাজ হবে না, চক্রবাজ হবে না। এই যে আমরা আপনার মিলে যে একদম, সমস্ত একদম। দুর্নীতিবাজ ধরিয়ে দিলাম, একদম একদম। এই প্রসেসটা তো আর হবে না। না না না। আপনি কি বলতে চান? আমি একদমই তাই, আমি এটাই বলছিলাম যে সিবিটি ছাড়া এই অভূতপূর্ব সমস্যার কিন্তু সমাধান করা যাবে না। তার কারণটা হলো যে আজকে যে রং এনকোডিং হচ্ছে, আজকে যে রিজেক্ট হয়ে যাচ্ছে, একটা ভালো ছেলে সে মানে তার বুকলেট আদৌ সেটা কিনা সেটা দেখা তো তার দায়িত্ব নয়। মানে যিনি খাতা নিয়ে যাচ্ছেন তার তো দেখা উচিত স্টুডেন্টটা সই করছে কিনা, এটার জন্য তো তিনি পেইড দিনের শেষে। তো তারপরেও এই অসাবধানতা বশত বহু ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আজকে যেসব ছেলেমেয়েরা পাশ করে, যেটা নির্মল স্যার একটু আগে বলছিল আমাদের, তারাও তো বুঝতে পারছে না যে তারা আসলে কত পেয়েছে, তাই না? দেখো তার ভাইয়ের খাতা হঠাৎ করে নাম্বার কমে গেছে, নাম্বার কমে যাওয়ার কেস আমরা অনেক দেখতে পাচ্ছি, তাই তো? তো এই বিষয়গুলোর জন্য একটাই উপায় হলো সিবিটি। কারণ এই এত দুর্নীতিবাজকে ধরে ধরা প্রতিভা সম্ভব না। আর রাজ্যে দুর্নীতি হবে এটা মেনে নিতে হবে, সেই জন্যই আমাদের সিস্টেমের মধ্যে চেঞ্জ করে দিতে চাই যাতে দুর্নীতি ঢুকতেই না পারে। কি করে সেই চেঞ্জ হবে সেটা সিবিটি। তাহলে অফলাইন সিস্টেমই না থাকলে দুর্নীতির গল্পই নেই। সিবিটির ক্ষেত্রে বৃহত্তর ক্ষেত্রে দু একটা দুর্নীতি থাকতে পারে, কিন্তু সেইটা হচ্ছে আমাদের আরো সতর্ক হতে হবে, সেগুলোকে কি করে ঠিক করতে হবে ভাবতে হবে। যেমন এদিকে ওদিকে নিয়ে আসার ফলে এসএসসি তে বহু রকম সমস্যা হচ্ছে, যতদিন টিসিএস ছিল কিন্তু সমস্যা ছিল না। সুতরাং কোন কোম্পানিকে যে আমরা সিবিটি করছি এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, তাই না? আচ্ছা স্যার, আপনার সাথে আরেকটা কথা তুলে ধরবো, সেটা হচ্ছে বাংলার কিছু অংশ ছেলে মেয়ে যারা ভাই বোন রয়েছে, তারা কিন্তু বিশেষ করে পুলিশের যে সমস্ত সিবিটি আমরা কথা বলছি, তারা কিন্তু তার বিরুদ্ধে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন, তাদেরকে কিভাবে বোঝাবেন বলুন? দেখো বাবু, ব্যাপারটা হচ্ছে যারা দুর্নীতিকে সমর্থন করে আগাগোড়াই, তারা তো সিবিটির বিরুদ্ধে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর কিছু লোক যারা দীর্ঘদিন ধরে এই রাজ্যের মধ্যে বসবাস করে বুঝতে পেরেছে যে এই রাজ্যে কিন্তু বাবু আর সিবিটি হবে না, যাই হয়ে যাক, তাই না? এটা মেন্টালিটির পরিবর্তন করতে হবে। দেখো 2016 সালের আগেও সেন্ট্রালে কিন্তু সিবিটি হতো না, কিন্তু 2016 সালের পরে এসএসসি সিবিটি হয়েছে, তারপর রেল সিবিটি হয়েছে, এদের দেখা দেখি অন্যান্য সিস্টেম সিবিটি হচ্ছে। সুতরাং আমি ভালোর মধ্যে আছি নাকি খারাপের সাথে তুলনা করছি, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমাকে ভালোর মধ্যে তুলনা করতে হবে। সিবিটি হওয়াটা খুব সামনে বাজেট আসতে হবে, সামনেই বাজেট। আমি আশা করব যে আমাদের মাননীয় কিন্তু বাজেটে শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে চাকরির এই ক্ষেত্রগুলোতে আরো অনেক অনেক বেশি টাকা অ্যালোকেট করবে, তাই না? তাহলেই তো আলটিমেটলি ছেলেমেয়েরা ঠিক সঠিকভাবে পরীক্ষা দিতে পারবে, সিলেকশন পাবে এবং বাংলা আরো উন্নত থেকে উন্নততর হবে। তো সুতরাং যারা সমালোচনা করছে তাদের বলবো যে অন্তত নিজের পায়ে নিজে মানে কুড়ুল মেরে কোনো লাভ নেই। সিবিটি হলে তোমারও ভালো, আমারও ভালো, সবার ভালো, প্রত্যেকের ভালো, গোটা বাংলার ভালো। সিবিটি কি করে হবে এটাকে বরঞ্চ আমাদের মাথা লাগাতে হবে, কেন হবে না সেটাকে আমাদের সাইডে সরিয়ে দিতে হবে। সেটা আমরা বুঝবো কেন, সেটা গভর্নমেন্ট বুঝে নেবে, সেটাই বলবো, একদমই তাই। তারা বুঝবে, আমাদের ভাবতে হবে না, আমাদের কেন ভাববো? একদম। আচ্ছা স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাংলার যত বোনরা রয়েছে তাদের যে 160 সেন্টিমিটার যে হাইটটা, সেক্ষেত্রে অনেকে ওই এসএসসি জিডিতেও পাস করেছিল বা বিভিন্ন জায়গায় পাস করেছিল, তারপরেও দেখা গেছে তাদের হাইটে ফেল। তো আমরা আমার প্রত্যেকটা প্রিয়, যেহেতু আমি অনেক ভিডিওর মাধ্যমে বলেছি কথাটা, যে 157 সেন্টিমিটার হলে খুবই ভালো হয়। বাংলার প্রত্যেকটাই প্রায় ভাই বোনরা কিন্তু বলছে যে 157 হলে খুবই মানে সমস্যাটা সমাধান হয়ে যায়। এই সেক্ষেত্রে আপনি কি বলবেন বলুন তো? দেখো, আমি এই জায়গাটা বলবো যে আমি যেহেতু খুব সামনে থেকে ব্যাপারটা লড়াই করছি, আমি ব্যাপারটা বুঝতে পারছি যে বহু মেয়েরা প্রথমত সিস্টেমের শিকার হয়েছে। যে আরেকটা কথা বলছি, যে সেন্ট্রালের মতন এক্সাম যেটা কিনা এসএসসি জিডি, সেখানে 157 সেন্টিমিটার নেওয়া হচ্ছে, অথচ রাজ্যের পরীক্ষা 160 সেন্টিমিটার। আপনি সেটাকে আমি বলছি ব্যাপারটা। প্রথমে একটু বলি যে সিস্টেমেটিক ফেলিওর হয়েছে এই বছর প্রচুর। হাইট দেখা গেল, যারা আগের বার লেডি কনস্টেবল পাস করে আসা মেয়ে, তারা তো এবার এটা স্বপ্ন ভাবতে পারেনি যে তারা হাইটে ভাগ চলে যাবে। তারা কি ভাবছে যে দৌড়টা আমার প্র্যাকটিসের মধ্যে আছে কিনা,
সে হঠাৎ করে ওখানে হলে গিয়ে দেখতে পাচ্ছে সে হাইটে বাদ চলে গেছে, তার কাছে তো বাদ পড়ার মতো ঘটনা। এবং তারপরে যে 11 নম্বর পয়েন্টটাকে নিয়ে আমরা বলেছিলাম, সেখানেও তারা সঠিক উপায় পায়নি, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, এটা একটা ব্যাপার। এবং তার বহু মেয়েরা অভিযোগ করেছে, তার পরবর্তী স্টেজের কাজ ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে। তো এইটা তো গেল মানে অন স্পটের হাইটের সমস্যা। এছাড়াও বৃহত্তর ক্ষেত্রে আমরা দেখি যে পশ্চিমবঙ্গ বাদে আর কোনো জায়গায় কিন্তু এরকম 160 সেমি নেই। এমনকি সেন্ট্রালের মতো পরীক্ষা, যেটা নির্মল স্যার তোমাদের বলছিল, 157 সেমি এসএসসি জিডিতে হাইট, তাই না? একদম। এবং এক্ষেত্রে অনেকেই আমাকে বলেছে, ওই কথাটা যখন আমি বলেছিলাম যে দাদা সব সেন্টারের মতো করে দিই, তাহলে বয়সটাকে সেন্টারের মতো করে দেওয়া হোক। আরে ওইটা আমাদের উদ্দেশ্য না, সবার জায়গা থেকে ভালো ভালো দিকগুলো তুলে নিয়েছে, আমরা একটা উন্নততর পদ্ধতি তৈরি করতে পারছি কিনা, তাই না? এবং দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের গড় হাইট এই মুহূর্তে 151 সেমি, সেখানে 160 সেমিটা অত্যাধিক। পাঞ্জাবের এখানে নাকি 154-55 এবারে, যারা 157 দিচ্ছে, সেখানে আমাদের মেয়েরা পাঞ্জাবের থেকে অনেকটাই বেটে, হিসাব তো তাই বলছে, তাতেও দেখা যাচ্ছে 160। এটা নয়, বাংলার মেয়েরা এক হও ভাই, অনেকেই ইতিমধ্যে ফ্রন্ট পেজে লড়াই শুরু করেছে। দিদিকে বলো কর্মসূচিতে যোগদান করো, মেল পাঠাও এবং আমাদের সাথে যোগাযোগ করো, আশা করি এটার একটা আমরা সমস্যার সমাধান করতে পারবো। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে একতা মঞ্চ গ্রুপটা সেখানে যুক্ত হয়ে যাও, আমরা সবাই মিলে পরামর্শ করবো। একদম। স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে এই মাঝখানে করোনা হলো, মাঝখানে ওবিসি এ বি নিয়ে মানে ওবিসি কেস নিয়ে অনেকটা ঝুললো সময়। 2 বছর পরে পরীক্ষা হয়েছে, অনেক ছেলেমেয়ের সময় তো আর বসে থাকে না। তো সেক্ষেত্রে তাদের বয়সটা বাড়ানো উচিত, 30 থেকে 35 করাটা খুবই বাধ্যতামূলক। তা আপনি সেক্ষেত্রে কি বলবেন? দেখো, এই ক্ষেত্রে তো অবশ্যই একটা ব্যাপার, তোমরা যদি একটু খুব ভালো করে খেয়াল করে দেখো যে দিনের পর দিন পরীক্ষা ব্যবস্থা ঠিকঠাক হয় না, এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, করোনার জন্য পরীক্ষা হয়নি মাঝখানে। তারপরে কি হয়েছে, আবার এই ওবিসি কেসের জন্য 2 বছরে কোনো রিক্রুটমেন্ট নোটিশ নেই। তাহলে দেখা গেল যে ছেলেটা বা মেয়েটা এই বছর সিস্টেমেটিক ফেলিওরের জন্য বাদ চলে গেছে, তার তো 5 বছর নষ্ট হয়ে গেছে। তবে একটা কথা আমি শুনেছি স্যার, এই যে পিআরবি তরফ থেকে বলা হয়েছিল প্রত্যেকটা বছর রিক্রুটমেন্ট হয়, 2 বছর মিস গেল গিয়ে। মানে শুরু হয়েছিল, আমরা পরপর এই যে কথাটা বলে আমরা ব্যাট চালিয়ে খেলা শুরু করেছিলাম, তারপর আবার সেই করেছি। সুতরাং আমরা এটা বলবো যে প্রতি বছর রিক্রুটমেন্টটা ম্যান্ডেটরি। প্রতি বছর যদি সঠিকভাবে রিক্রুটমেন্ট হয়, তাহলে এত কিছু ডান দিক বা দিক এত অঙ্ক করার প্রয়োজনই নেই। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে ক্যালেন্ডার জারি করা। হ্যাঁ, একদমই তাই, যে ক্যালেন্ডার জারি হচ্ছে না বলে একটা ছেলে বা মেয়ে বুঝতেই পারছে না যে আলটিমেটলি তাদের কি কি সমস্যা রয়েছে, তাই না? যে মানে কখন পরীক্ষা, কখন আমার রেজাল্ট। ধরো সাপোজ এই যে আজকে যে ইন্টারভিউটা হচ্ছে, ধরো যারা আমাদের মতো বেশ কিছু ইউটিউবের খবর নিয়মিত রাখে না, একটা সাধারণ ছেলে, সে তো অবাক হয়ে যাচ্ছে, সে তো মাথায় তার আকাশ ভেঙে পড়ছে যে 1.5-2 বছর ধরে রিক্রুটমেন্ট নেই, হঠাৎ একেবারে সেই মানে স্পিডের গতিতে এগিয়ে চলেছে, তাই না? আবার হঠাৎ করে দেখা যাচ্ছে WBBA হচ্ছে, KPA হচ্ছে না। ফলে কোনটা কখন এগোবে না, সেটা আমরা কি করে বুঝবো? এই জন্য তো ক্যালেন্ডার ওএমআর এগুলো উচিত। তার সাথে সাথে বয়স বাড়ানোটা না থাকলে এতগুলো ছেলে মেয়ের জীবন নিয়ে এটা একটা সংশয় হয়ে দাঁড়িয়েছে, তাই না? এবং অনেকে লাস্ট বয়সে এসে সিস্টেমেটিক ফেলিওরে বাদ চলে গেছে, দিনের পর দিন পরীক্ষা হয় না, সেটা নিয়ে আমাদের লড়াই চলছে অলরেডি। তবে আশা করি, আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে আমাদের আশা যে অবশ্যই হয়তো ব্যাপারটা মাননীয়, হয়তো ব্যাপারটার মধ্যে ইনি দেখবেন এবং দেখে হয়তো আমাদের একটা সুবিচারের আশা অবশ্যই উনি করবেন, এটা করা উচিত, তাই না? বয়সটা বাধা হতে পারে না, টেরিটোরিয়াল আর্মিতে 42 বছরেও রিক্রুটমেন্ট হচ্ছে। মেন কথা হচ্ছে আমাদের সেন্ট্রাল যদি পারে। আচ্ছা, আরো একটা কথা তোমাকে একটু বলি, যে একটা খেয়াল করে যে ওয়েটিং লিস্ট আসছে। হ্যাঁ, এটা খুব মারাত্মক বিষয়। অন্যান্যরা তো অনেক জবের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু যে ফাঁকা জিনিসটা পড়ে, ফাঁকা যে ভ্যাকান্সিটা পড়েছে, সেটা তো পূরণ হচ্ছে না। সেই ক্ষেত্রে তো অবশ্যই এটা আমার মনে হয় একদমই তাই। মানে ওয়েটিং লিস্ট ছাড়া আমরা যদি গত 2020 বা 22 নোটিফিকেশন, সেখানে দেখি প্রায় 1700 মতো সিট ফাঁকা পড়েছিল এবং তাতে রিক্রুটমেন্ট হয়নি। আমরা এগুলো ভুলে যাইনি, আমরা জানি এইসব জিনিস, কিন্তু তাহলে কেন রিক্রুটমেন্ট হলো না? তাহলে এই যে জিনিসগুলো, ওয়েটিং লিস্ট থাকলে আজকে রিক্রুটমেন্ট হতে পারতো। কারণ আজকে যে ওবিসি কেসের জন্য যে 2 বছর ভেসে গেছে, ঠিক আছে, এই যে তার মাঝখান থেকে ইডব্লিউএস এর ছেলে হঠাৎ করে ভেসে গেছে, ঠিক আছে, বিভিন্ন রকম বিরুদ্ধাচরণ মত তৈরি হয়েছে, সেটা তো পিআরবিও জানতো না যে ওবিসি কেসের জন্য এরকম ঘটনা ঘটবে। তাহলে ওয়েটিং লিস্ট রাখলেই তো পর হতে পারে। আপনি মাঝখানে 1 2 3 4 5 এর যে কেস, 1 2 3 4 5 কি সমস্যা, কি সমস্যা? আমি তো সেটাই বলি যে এমন বিষয় আপনার সাথে সহমত আমি, যে এমন চ্যানেল তোমরা ফলো করো, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছো, এমন চ্যানেল ফলো করো
যারা তোমাদেরকে সঠিক তথ্য দিতে পারে। একদম ঠিক আছে, একদমই তাই, যেখানে কোনো রকম তোমাদের হয়ে কোনো কথা বলে না তাদেরকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। একদমই তাই, একদমই তাই। এবার আমরা বিশেষ করে ছাত্রের পাশে যদি এই ইউটিউব গুলো না দাঁড়ায় বা ছাত্রের পাশে যদি ইনস্টিটিউট গুলো না দাঁড়ায়, তাহলে তারা ফালতু পড়িয়ে কি করে সময় নষ্ট করছে, তাই না? বেকার আর কি। মানে এগুলো করে আলটিমেটলি কোনো লাভ নেই। পড়াতে তো হবে, কিন্তু তার ছাত্রের পাশে তো দাঁড়াতে হবে। ভাই তুমি কাকে পড়াচ্ছ? যাকে পড়াচ্ছ তার যখন অভাব আসছে, তার যখন অভিযোগ আসছে, সে যখন সিস্টেমের কারণে বিপদে পড়ে যাচ্ছে, তখন তুমি আর তার পাশে দাঁড়াচ্ছ না, শুধুমাত্র পড়িয়ে চলে গেলে। আমরা তো ছোটবেলা থেকে জানি যে বিপদের সময় যে পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। সেটা তোমাদের বুঝতে হবে যে তোমাদের প্রকৃত বন্ধু কারা, তোমাদের বিপদের সময় কারা থাকছে সেটা তোমাদের বুঝতে হবে বা চিনতে হবে। তো যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মানে ডাউট থাকে যে আগামীতে যেটা কিনা কলকাতা পুলিশের যে কনস্টেবল পরীক্ষাটা আছে, মেন্সের যে পরীক্ষা, অনেক সমস্যা, অনেক তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেক কর্মসে জানাও, সেগুলো সমাধান আমরা চেষ্টা করি। যেহেতু তোমাদের পাশে সবসময় রয়েছি, আমরা সবসময় চেষ্টা করি যে তোমাদের কোনো রকম যাতে সমস্যা আটকে না থাকে। এবং সেরকমই একটি সমস্যা যেটা আমরা কিছু একটা রাতের জন্য আটকে ছিল, সেই সমস্যাটা একটু বলি। সেটা হলো আমাদের ইডাব্লিউ এর সমস্যা, তাই না? একদম। এই ইডাব্লিউ এর সমস্যাটা কি দেখা গেছে, আমরা যখন নাকি কবে বেরিয়েছে নোটিশটা, 20 তারিখ, হ্যাঁ তাই তো? তবে এখানে আমি একটু 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 অন্যভাবে বলি ব্যাপারটাকে, যে 20 তারিখ রাত্রেবেলা বহু ছেলে মেয়ে বলছে, এবং বিভিন্ন গ্রুপেও আমরা দেখছি যে কি 2023-24 ইডাব্লিউএস তো হয়েই গেল, আর বাকিরা কেউ কিছু চান্স পেলো না। ঠিক আছে, তো ব্যাপারটা তার পরের দিন আমরা কি দেখলাম, যে 2023-24 অনওয়ার্ডস দিকে হচ্ছে। ঠিক আছে, তার মানে নোটিফিকেশন চেঞ্জ হয়ে গেল, সামান্য নোটিশটা সামান্য চেঞ্জ হয়ে গেল। এবং খেয়াল করে দেখতে হবে নোটিশের ডেট কিন্তু চেঞ্জ হয়নি, 20 তারিখই রয়ে গেছে, এবং আগের যে নোটিশটা ছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। সুতরাং এটাই আমাদের ফাইনাল নোটিশ ধরে নিতে হবে। সুতরাং 23-24 অনওয়ার্ডস যখন লিখেই দিয়েছে, এবং বহু ছাত্ররা যে তারপরের দিন পিআরবি অফিসে গেছিল, তারাও কিন্তু আমাকে জানিয়েছে যে পিআরবি থেকেও কিন্তু এরকমই কথা তাদের জানানো হয়েছে যে 23-24 অনওয়ার্ড যত সমস্ত বছরে যত ছাত্রছাত্রীরা রয়েছে প্রত্যেকেই কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। এবং যারা বলছো যে দাদা 23-24টা হলেই কি সবচেয়ে ভালো হতো না, তোমাদেরকে আমি একটু বলি ভাই, এই জায়গাটা নিয়ে দেখো, খেয়াল করে দেখবে যে তোমার যখন নোটিশটা বেরিয়েছিল যে মার্চ মাসের সময়, তাই তো, মানে 2024-এ, তখন তুমি কি করেছিলে ভাই? তোমরা যারা বলছো দাদা আমরা কেস করেছি, তা আমি তোমাদের বলবো তখন কি করেছিলে, এতদিন কেন তোমরা কেস করোনি? এটা সবচেয়ে বড় চমৎকার কারণ। আজকে পরীক্ষার অবস্থা দেখে, স্পিড দেখে তোমার এরকম মনে হচ্ছে, তাহলে যখন তোমার কাছে পিআরবি ছিল না বলে তোমার মনে হচ্ছিল, তখন তুমি আর তাকে দেখোনি, তাহলে তো কঠিন একটা সমস্যা, তাই না? প্রথমত অনওয়ার্ড ছিলই, হ্যাঁ ছিলই তো প্রথম থেকে। এবারে এখানে একটু বলি স্যার, কেপির পরীক্ষাটা ঘটনা ঘটে গেছে কিন্তু, ঠিক আছে? কেপির পরীক্ষাটা কঠিন ঘটনা ঘটেছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে কেপির যে নোটিফিকেশনটা রয়েছে না, কেপির নোটিফিকেশনটা যদি ভালো করে দেখুন, ওখানে লেখা আছে ফিনান্সিয়াল ইয়ার 23-24 অনওয়ার্ড, হলো সাথে করে একটা ডেট দেওয়া আছে 1/4/2023 থেকে 31/3/2024 পর্যন্ত, হলো। তাহলে ফিনান্সিয়াল ইয়ার 23-24 যদি লেখা থাকে, তাহলে ডেটটা ভুল, কারণ ফিনান্সিয়াল ইয়ার 23-24 এর ডেট শুরু হচ্ছে 1/4/2024 থেকে 31/3/2025 পর্যন্ত। আর যদি 1/4/2023 থেকে লেখে, তাহলে সেটা হবে ফিনান্সিয়াল ইয়ার 22-23, হিসাব তাই বলছে। সুতরাং লেখার মধ্যে টেকনিক্যালি এরর। কখন ধরছি, বহু ছেলে মেয়ে তো আমার ভিডিও থেকে এখন জানতে পারছে, এর আগে জানতেই পারতেন, এখনো তোমার মাথামাতি করছো। আরে নোটিফিকেশনটা ভালো করে পড়ো আগে, তাই না? এবং আমরা দেখলাম মাঠের ক্ষেত্রে, আপনাকে একটু বলি স্যার, কঠিন একটা ঘটনা। মাঠের বহরমপুরের ক্ষেত্রে কিন্তু এইবার কিন্তু কোনো স্ট্যাম্প দেয়নি, সিল দেয়নি, এটা কিন্তু একটা কঠিন ঘটনা, ঠিক আছে? বাদ বাকি যত মাঠ আপনি দেখবেন, সে আপনি পাস করুন কিংবা ফেল করুন, যাই হোক না কেন, আপনাকে একটা স্টিকার লাগিয়ে দিচ্ছে, স্টিকার লাগিয়ে নিচে একটা স্ট্যাম্প মারছে, একটা সই করছে, আর একটা ডেট দিয়ে দিচ্ছে, ঠিক আছে? হলো, সব মাঠে করছে এটা একমাত্র। এবার এটা আমি কি করে জানবো কেন করছে না? এ যাবৎকাল যতগুলো ছেলে আমাকে মাঠ ফেরত বলছে দাদা আমরা এতদিন ধরে মাঠ করছি, কোনোদিন এই ঘটনা দেখিনি। এবং এইবারও যে ঘটনাটা করছি, এইবারও কোনো মাঠে এই ঘটনা ঘটেনি, শুধুমাত্র বহরমপুর ছাড়া। তাহলে বহরমপুরে এরকম কেন ঘটনা ঘটলো, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। কারোর কিন্তু স্ট্যাম্প নেই, ঠিক আছে? এবার যদি স্ট্যাম্প না থাকলেই যদি হয়ে যায়, তাহলে বাকি জায়গায় স্ট্যাম্প দেওয়ার মানে কোনো জায়গায় তো স্ট্যাম্প না দিতে পারতো, তাই না? এই ঘটনাটা আমি তুলে ধরলাম, এটা কিন্তু একটা ঘটনা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে একদম, কারণ এই বিষয়গুলো তো ফিউচারে লাগতে পারে কাজে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে ওই মেয়েদের রাত 8টা-9টার সময় দৌড় করাচ্ছে, ঠিক আছে? হসপিটালে ভর্তি হয়ে গেছে উত্তরবঙ্গের একটা মেয়ে, ঠিক আছে? এইটা কিভাবে উচিত? রাত 9টার সময় আমি শুনলাম যে গার্জেনরা বলা কিছু জনের হয়তো রিশিডিউলের ব্যবস্থা করা হয়েছিল, আমি শুনলাম, আমি জানি না কি হয়েছে।
উত্তরবঙ্গের কথা বলছি, অম্বিকানগর মেয়েদের মাঠ, এবং সেখানে কিন্তু এরকম কেন হবে? মানে 11টা-12টার সময় একটা ছেলে মেয়ে ঢুকে সে রাত 8টার সময় দৌড়াতে যাচ্ছে, তার কি আর এনার্জি থাকবে, এফিসিয়েন্সি থাকবে? যারা পরীক্ষা নিচ্ছে তাদেরও কি এফিসিয়েন্সি থাকবে? মানে তাদের সারাদিন ডিউটি করার পর যদি বলে রাত 8টার সময় এবার তুমি দৌড়াও, তাহলে কি সম্ভব সেটা? মানে এটা একটা কঠিন একটা বিষয়। এই বিষয়গুলো কিন্তু নজরে আনতে হবে। ছেলেদের সাথেও, মানে ছেলেদের হোক মেয়েদের হোক, সময় জ্ঞান থাকা প্রয়োজন। মানে 9টা 11টা 1টা যে আমি বলছি, এমন কোন একটা সময় বলে দেওয়া যাবে না যে সময় জ্ঞানের মধ্যে সিকোয়েন্স মিলছে না। এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে। টেকনিক্যালি আপনি লিখে রেখেছেন এন্টায়ার ডে, তাহলে এন্টায়ার ডে মানে রাত 11:30টার সময় মাঠ পাওয়াতে পারি আমি, তো 11:30টার সময় মাঠ পড়ান। এবার বলবেন তো অন্য জায়গায় তো হচ্ছে। আরে বাবা, আমরা ওয়েস্ট বেঙ্গল, আমরা উদাহরণ হতে চাইছি, ঠিক আছে? তার খারাপ দিকগুলোকে নিয়ে সে তুলনা করলে হবে না, প্রত্যেকটা জায়গায় ভালো দিকগুলো তুলে নিয়ে আলোচনা করতে হবে, তাই না? দেখো, মেন কথা হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট আটকানো মানসিকতা না, একদমই নয়। কেন রিক্রুটমেন্ট চলুক, আমরা তো চাই যে বাংলা রিক্রুটমেন্ট এলেই তো সাকসেস আসবে। এরা কত সাকসেসের ছবি, ঠিক আছে? তো এখানে এই সাকসেস আরো বড় হবে, সাকসেস হবে, তাই না? আমরা চাই যে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন, তোমাদের কোনো অসুবিধা যেন না হয়, তোমাদের রিক্রুটমেন্ট যেন না বাদে, কিন্তু যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেগুলো তো তুলে ধরা আমাদের কাজ। হ্যাঁ, না হলে তো মানে সিস্টেমটা ঠিক হবে না। সেই জন্য তোমরা বুঝতে শেখো, আর তোমাদের যা যা অসুবিধা অবশ্যই কমেন্টে কমেন্ট করো, সেগুলো তো আমরা জানতে পারবো না। একদম। তো সেগুলো একটু করো নিজেদের মধ্যে, প্লাস তার পাশে গ্রুপে যুক্ত হয়ে যাও, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করো, ডিসকাস করো। একদম ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। তাহলে ভিডিওটি এগুলো কত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।